আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুল ইসলাম। আজকে আপনাদেরকে সাস্টেনেবিলিটি নিয়ে আমার যে ক্যারিয়ার জার্নিটা এবং কিছু সাকসেস স্টোরি এবং এর মধ্যে আমার যে কিছু আপস অ্যান্ড ডাউনস আছে এটা নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো। বুটেক্স 32 ব্যাচ। আমার এই ক্যারিয়ার জার্নিটা যখন আমি শুরু করি তখন আসলে বুটেক্স সম্পর্কে আমি জানতাম না। দ্যাট মিনস আফটার কলেজ লাইফ আমরা জানি যে অ্যাডমিশনের একটা সময় আমরা পার করি, যে সময়টা আসলে খুবই ভাইটাল লাইফে। আমি যেটা মনে করি যে আসলে এই সময় আমরা সবাই দেখা যাচ্ছে যে রাতের বেলা আমরা ঘুমাইতে পারি না, সারা রাত পড়াশোনা, আবার দিনে একটু ঘুমায়, তারপরে আবার পড়াশোনা। তো এই দ্যাট মিনস ভর্তি যুদ্ধের জন্য নিজেকে তৈরি করা, এই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে আমার জার্নিটা শুরু হয়েছিল। আই এম ফ্রম রাজশাহী। বেসিক্যালি আসলে আমার ফ্যামিলি থেকে কিছু এক্সপেকটেশন ছিল যে বিশেষ করে বলা যায় যে তারা ডাক্তারির বিষয়ে তাদের বেশি ইচ্ছা ছিল, বাট আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং করি। তো যার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি অ্যাডমিশন টেস্টে আমি দিই। তো দেখাচ্ছে যে আমার বিভিন্ন জায়গাতেই আমি অ্যাডমিশন নেই, আমি চান্স পাই। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে হয়েছিল, তারপরে আমার লেদার টেকনোলজিতে হয়েছিল, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির বেশ কিছু সাবজেক্টে হয়েছিল, কুয়েটে মেকানিক্যালে, তারপরে এমআইএসটিতে হয়েছিল। আর এরপরে আমার বুটেক্সেও আমার চান্স হয়েছিল। তবে আমার পরীক্ষাটা সম্ভবত এটা যখন আমি এইচএসসি 2008 সালে শেষ করলাম, এরপরে যখন পরীক্ষাটা দেই, আমার পরীক্ষাটা বেসিক্যালি এটা বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির আগে এই পরীক্ষাটা হয় 1 উইকের ব্যবধান। তো সেই সময় আমি আসলে বুটেক্স সম্পর্কে কিছুই জানতাম না, যেটা বাস্তবতা। তো এক ঢাকায় পড়াশোনা করবো, দ্বিতীয়ত আমার পড়াশোনা করার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং। তো আমি ভাবলাম যে পরীক্ষাটা দেই, বাট আমি আসলে বুটেক্স সম্পর্কে টোটালি আমি কিছুই জানতাম না যে আসলে এখানে কি পড়াশোনা হয় বা এখানে আমার ক্যারিয়ার কেমন হইতে পারে, পরবর্তীতে জব সেক্টর কেমন হতে পারে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যখন আমি এখানে চান্স পেলাম, আরো বেশ কিছু জায়গায় আমি চান্স পেলাম, তখন আমি আমার কিছু মেন্টর বা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম যে আসলে কোথায় ভর্তি হলে ভালো। তো সেই জায়গা থেকে কেউ কেউ ঢাকা ইউনিভার্সিটি, তারপরে আমি আরেকটা বলতে ভুলে গেছি, সেটা হলো যে আমার রুয়েটেও চান্স হয়েছিল। তো দ্যাট মিনস যেহেতু আমি রাজশাহীর সন্তান, আমি রাজশাহী ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম, রুয়েটেও চান্স পেয়েছিলাম। তো আমার ফ্যামিলি থেকে একটা ইচ্ছা তাদের ছিল যে দরকার হলে তুমি ইঞ্জিনিয়ারিং করো, রাজশাহীতেই করো। তো আমি বলবো যে এই জার্নিটার ক্ষেত্রে আমার এখনো মনে পড়ে যখন আমি ফাইনালি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি বুটেক্সে ভর্তি হব, তো আমি ট্রেনে করে যখন উঠবো তখন আমি দেখছিলাম যে আমার ফ্যামিলিতে আমার আম্মা তার যে কান্না জড়িত যে মুখটা আমি এখন আমার চোখে। এর মাধ্যমে আমার এখানে বুটেক্সে আমার 2009 সালে আমার জার্নিটা শুরু হয় এবং এই জার্নি শুরু করার পর থেকেই আস্তে আস্তে আমি আসলে টেক্সটাইল সেক্টর বা আরএমজি সেক্টর সম্পর্কে আমি জানা শুরু করি। তো এই জার্নির ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে বুটেক্সের যারা শিক্ষক আছেন এবং আমার ব্যাচের যারা আমার ফ্রেন্ডরা ছিল, প্লাস যারা সিনিয়ররা ছিল আর কি, সবাই খুবই কোঅপারেটিভ ছিল। এবং আমরা জানি যে ঢাকায় আসার পরে যে প্রবলেমটা সবার ক্রিয়েট হয় যে আমি কোথায় থাকবো বা আমি কিছুই চিনি না, রাস্তাঘাট কিছু চিনি না, বা এই গাইডেন্সটা কিভাবে পাবো। তো এই জায়গা থেকে আমি দেখলাম যে আমি যখন আজিজ হলে উঠি তখন সেখানে যারা সিনিয়র ভাইরা ছিলেন তারা খুবই কোঅপারেট করছে যে হলে ওঠার ব্যাপারে। এবং আমরা একটা জিনিস যেটা আমার বলবো যে লাইফের একটা বিশাল অভিজ্ঞতা, সেটা হলো যে আমি গণরুমে ছিলাম। তো গণরুমে দেখা যাচ্ছে যে একসাথে 40 বা 45 জন আমরা ছিলাম। তো এটা একটা বিচিত্র একটা অভিজ্ঞতা। এই যে অভিজ্ঞতাটা আমি মনে করি এটা একটা ইউনিক একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা পরবর্তীতে ক্যারিয়ারে বা জব লাইফে অনেক কাজে লাগে। কারণ আমি যেটা বলি যে আমাদের এখানে যখন আমরা গণরুমে ছিলাম তখন আমি রাজশাহী থেকে ছিলাম,
বা কেউ চাঁপাইনবাবগঞ্জ, কেউ দেখা যাচ্ছে রংপুর, কেউ দিনাজপুর, কেউ কুমিল্লা, কেউ চিটাগং। তো বিভিন্ন এলাকার যে আমাদের ব্যাচমেটরা আমরা একসাথে ছিলাম। তো এখান থেকে আমি মনে করি যে একসাথে থাকার এই শিক্ষা আমরা গণরুম থেকে পেয়েছি। বিশেষ করে আমাদের একটা সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো এই ড্রয়িংটা করতে গেলে আসলে একটা প্লেন সারফেস লাগে, যে ওই সারফেসের উপরে আমাদের ড্রয়িংটা করা দরকার। তো তখন আমাদের কিন্তু চেয়ার টেবিল কিচ্ছু নাই, কারণ আমরা তখন হলে আমরা কোনো রুমে সিট পাই না। এখন সবার কিন্তু ট্রাঙ্ক ছিল না তখন। এই যে ট্রাঙ্কে কোন সময়ে এই ড্রয়িংটা করবে, এটার জন্য কিন্তু আমরা একে অন্যকে হেল্প করতাম। তো আসলে আমি যেটা বলবো যে আমাদের এই জার্নিটা বা আমাদের যে হল লাইফ, এই হল লাইফ থেকে অনেক কিছু শেখার আছে। যে বিশেষ করে এখানে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বা বিভিন্ন একসাথে থাকার মাধ্যমে আমাদের যে ইউনিটটা বা বন্ডিংটা তৈরি হয়েছে, এই জিনিসটা আমি দেখছি যে এটা আমাদের বুটেক্সের একটা ইউনিক একটা বিষয়। যে এখানে সিনিয়র জুনিয়রদের মধ্যে যে রিলেশনশিপটা, এটা কিন্তু পরবর্তী লাইফেও কর্মজীবনেও এই রিলেশনশিপটা কাজে লাগে। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে এভাবে করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আমি আমার জার্নিটা কমপ্লিট করলাম। তো এর মধ্যে কিছু মজার অভিজ্ঞতা আছে, যেমন আমরা হোস্টেলে থাকলে যে বিষয়টা হয় যে আমরা অনেক রাত জাগিয়ে, আমরা এটাকে বলতাম যে অন নাইট সার্ভিস, মানে এক রাত পড়াশোনা করে আমরা পরীক্ষা দিতাম। আর আরেকটা বেসিক্যালি যেটা হইতো যে আমাদের যখন সকাল 8টায় আমাদের ক্লাস থাকতো, তো এই ক্লাসটা করা আমাদের জন্য আসলে অনেক ডিফিকাল্ট হতো, কারণ আমরা রাত্রে দেখাচ্ছে ঘুমাইতাম অনেক দেরিতে। তো এখানে এই চ্যালেঞ্জটা আমরা ফেস করতাম। তো আমার মনে পড়ে আমাদের মাসুদ স্যার, উনি প্রাক্তন ভিসি স্যার ছিলেন। তো একসময় আমি যেহেতু ফেব্রিক ডিপার্টমেন্টে ছিলাম, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, তো আমার পরপর কয়েকটা ক্লাস আমার মিস, আমি আসি না ক্লাসে। তো পরে স্যার আমাকে ডিরেক্ট ফোন দিছে যে কি ব্যাপার, তুমি আসো না কেন ক্লাসে? পরে আমি দৌড়াইতে দৌড়াইতে ক্লাসে আসছি। তো এই একটা অভিজ্ঞতা আমার আছে যে এখানে আমি মনে করি যে ছাত্র এবং শিক্ষকের যে রিলেশন, এটা খুবই একটা ফ্রেন্ডলি রিলেশন এবং এখানে সবাই কোঅপারেটিভ। তো এই অভিজ্ঞতাটা আমার জন্য আমি চিন্তা করি যে হ্যাঁ, আসলে আমার তো ক্লাস মিস দেওয়া মানে উচিত না। তো পরবর্তীতে আমি তো সিরিয়াস হই। এখন এই ক্ষেত্রে আমি যদি বলি রেজাল্টের যে বিষয়টা, যে এখানে আমাদের সময় আমাদের সময় সিট সংখ্যা যে অনুপাতে ছিল তার চেয়ে অ্যাডমিশন অনেক বেশি দিছে আর কি। তো দেখা যাচ্ছে যে এখানে চান্স পাওয়াটা এত সহজ ছিল না। তো এখানে আমাদের ব্যাচে যারা আমরা ভর্তি হই, এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 95 থেকে 98% ডাবল জিপিএ 5। এবং এখানে এমন অনেক আমার ফ্রেন্ডদেরকে পাইছি যারা বুয়েটের লাস্টের দিকে সাবজেক্ট ছেড়ে দিয়ে এখানে আসছে আর কি, বা অন্যান্য আরো জায়গায় ইঞ্জিনিয়ারিং এ হয়েছিল, বাট তারা এখানে আসছে। এবং এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা যে একজন শিক্ষক, উনি এত বড় মাপের শিক্ষক হয়ে উনি ছাত্রদের মানে খোঁজ খবর নিচ্ছেন আর কি। আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের যদি রেজাল্ট দেখি, তাহলে এটা আসলে খুব যে ভালো রেজাল্ট ছিল এমন না। আমার ফাইনালি আর কি সিজিপি আসে হলো 3.24। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য যে আমি এখন আমার ক্যারিয়ারে যে জায়গায় দাঁড়িয়ে আছি, তো সেখানে আসলে বুটেক্সের রেজাল্টটা তখনই ম্যাটার করে যখন সে যদি কোনো ইউনিভার্সিটির লেকচারার বা সে যদি টিচিং এ জব করতে চায় বা কোনো হায়ার স্টাডি তার প্ল্যান থাকে আর কি, সেই ক্ষেত্রে এটা ম্যাটার করে। আদারওয়াইজ আমি মনে করি যে অ্যাভারেজ রেজাল্ট দিয়েই এই সেক্টরে ভালো কিছু করা যায় আর কি। প্রথমে আমার ক্যারিয়ারটা স্টার্ট করি হলো টেকনিক্যাল অ্যান্ড মার্কেটিং এ ডাইস কেমিক্যাল কোম্পানি, হুইচ ইজ মাল্টিন্যাশনাল কোম্পানি, রাজ বায়োটেক। দেন ওখানে আমি কাজ করার পরে আমি আবার নভোজাইমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি। সেখানে আমরা এনজাইম নিয়ে কাজ করি এবং আরো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো বেসিক্যালি আসলে এই যে অভিজ্ঞতা নিয়ে কাজ করার সাথে সাথে আমার পরবর্তীতে যখন আমি 2018 সালের দিকে আমার লাইফের একটা আমি বলবো যে বা ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট, যে জায়গাটা থেকে আমি দেখলাম যে আমার একটা অপরচুনিটি আসে এবং সেখানেও আমি বলবো যে আমার সিভিটা আমাদের টেক্সটাইলের এক বড় ভাই 29 ব্যাচে, উনি আমার সিভিটা ফরওয়ার্ড করে। উনি এখন কানাডায় আছে হোল ফ্যামিলি নিয়ে। তো উনি সিভিটা ফরওয়ার্ড করার পরে আমার
গ্লোবাল লেভেল ইন্টারভিউ হয় এবং আমি STS সাস্টেনেবল টেক্সটাইল সলিউশন ব্লুইং লিমিটেডে অ্যাজ এ কান্ট্রি অডিটর হিসাবে আমি 2018-তে জয়েন করি আর কি। তো এইটা আমি মনে করি যে আমার ক্যারিয়ারের, যদি আমি সাস্টেনেবিলিটি জার্নি যদি বলি, যে স্পেসিফিক এরিয়া, এই জায়গাটাই আমার হলো টার্নিং পয়েন্ট। এর আগে আমি টেকনিক্যাল, মার্কেটিং এবং সেলসে কাজ করেছি। আমি বিভিন্ন সাস্টেনেবল প্রোডাক্ট, কেমিস্ট্রি, প্রসেস অপটিমাইজেশন, ইন বিটুইন আমি দেখাচ্ছে যে আরো কিছু আমার ইন্টারন্যাশনাল এক্সপার্টের সাথে কাজ করার স্কোপ হয়েছে। আমি দেখাচ্ছি স্লাবোস মেশিনের সেডো মাস্টার প্রোগ্রামিং নিয়ে আমি কাজ করেছি। তো এর পরবর্তীতে যখন আমি এখানে অডিটে আসলাম, অডিটে আসার পরে আমার কাছে অডিটটা আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হলো আমার অডিটের ক্ষেত্রে। কারণ আমার 2 বছর আমি এখানে ছিলাম অ্যাজ এ কান্ট্রি অডিটর হিসাবে, এবং এই 2 বছরে আমি মোর দেন 100 ফ্যাক্টরি ইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া অডিট করি অন বিহাফ অফ ইন্ডিটেক্স। এখানে ইন্ডিটেক্সের যে এনভায়রনমেন্ট বা গ্রিন টু ওয়্যার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমি বিভিন্ন ফ্যাক্টরিতে, বিশেষ করে ডাইং, ওয়াশিং এবং প্রিন্টিং ফ্যাক্টরিতে আমি অডিট করি আর কি। তো এই অডিটের যে অভিজ্ঞতা আমি যেটা ফিল করি আর কি, আমার এখানে রিপোর্টিং বস ছিলেন একজন ইন্ডিয়ান। তো আমরা যেটা বলি যে আসলে আমাদের বাংলাদেশে আমরা যারা এক্সপার্ট আছি, আমরা কিভাবে অন্যান্য দেশের তাদেরকে রিপ্লেস করতে পারি, এটা একটা ফ্যাক্টর কাজ করে। বাট আমি মনে করি যে তাদের যে ডেডিকেশন কাজের, বা তাদের যে কাজটাকে যে ভালো লাগা বা ভালোবাসা, এই বিষয়টা আমি দেখছিলাম তাদের মধ্যে। তো আলটিমেটলি ক্যারিয়ারে কেউ যদি সফল হতে চায়, তাকে তার কাজকে ভালোবাসতে হবে। কাজের প্রতি যদি তার ভালোবাসা, ডেডিকেশন যদি না থাকে, শুধুমাত্র আমি গতানুগতিক আমি কাজ করে গেলাম ফর দ্য অনলি সেক অফ মানি, যে আমি মাস শেষে একটা বেতন পাবো, স্যালারি পাবো, এই যদি চিন্তা ভাবনা যদি শুধু থাকে, তাহলে আমার মনে হয় যে তার দ্বারা খুব ভালো কিছু ইম্প্যাক্ট ক্রিয়েশন করা পসিবল না এই ইন্ডাস্ট্রির জন্য। তো আমি যেটা বলবো যে যেই কাজটাই করি না কেন, আমরা যেই জবটাই করি না কেন, সেটাকে আমাদেরকে মন থেকে করতে হবে, ভালোবাসতে হবে। তো এখানে যারা আমার ইউনিভার্সিটি, যারা অনুজ আছে, যারা এখন ইউনিভার্সিটি থেকে সবেমাত্র বের হচ্ছে বা আগামীতে বের হবে, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা আগে বিভিন্ন সেক্টর গুলো নিয়ে অ্যানালাইসিস করো। এখনো জবের বাংলাদেশে, ইভেন আমি আর একটা বিষয় আমি বলি, যখন আমি আমার কিছু অভিজ্ঞতা আমি দেখছি যে অডিট করতে গিয়ে, যে অনেকে বাইরের কান্ট্রি থেকে, ইন্ডিয়া থেকে, তারপরে চায়না থেকে, ওরা বাংলাদেশে আসে ভিজিট করার জন্য। কারণ কি, বাংলাদেশে যে এত ধরনের ফ্যাক্টরি আছে, এত ধরনের মেশিন আছে, এই সেট আপটা কিন্তু অনেক কান্ট্রিতে নাই। তো যার কারণে ওরা কিন্তু বাংলাদেশ থেকে নলেজ নেওয়ার জন্য, নলেজ গ্যাদার করার জন্য আসে। সো আমরা যারা মনে করি যে হ্যাঁ আমাদের হায়ার স্টাডি মানে দেশে মনে হয় কিছু নাই, এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই যে আমাদের এখন যে 40 বিলিয়নের যে এক্সপোর্ট, এটা কিন্তু 2035 বা 40-এর মধ্যে 80 বিলিয়ন করার একটা প্ল্যান আছে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশেই যথেষ্ট ক্যারিয়ার অপরচুনিটি আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যারা আছে। তো এই জায়গা থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা দরকার, এবং এই মার্কেটটা, এই বাংলাদেশকে বিশ্বের বুকে আরো যাতে আমরা এই সেক্টরটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জায়গা থেকে আমাদের কাজ করা দরকার। এখন চলে আসি আমার সাস্টেনেবিলিটির যে জার্নিটা, এটা শুরু হয়েছিল সাস্টেনেবল টেক্সটাইল সলিউশন ব্লুইং লিমিটেড থেকে। এখানে যখন আমার অডিটের অভিজ্ঞতাগুলো হচ্ছিল ডে বাই ডে, আমি বিভিন্ন অডিটে যাচ্ছি, এবং এই অডিটগুলো থেকে আমার প্রত্যেকটা অডিটে আমি চেষ্টা করছি যে এখান থেকে কিছু লার্নিং করার জন্য। এবং এখানে আমার এই কোম্পানিটা যেহেতু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, সো তারা কিন্তু প্রথমে আমাকে অডিটে ছেড়ে দেয় নাই। প্রথমে আমাকে একজন অবজারভার হিসাবে, অডিটে অবজারভার হিসাবে আমাকে রেখেছিল, এবং এই সময় আমি আসলে ভালোভাবে আমি দেখার চেষ্টা করছি যে অন্য অডিটর যারা অডিট করে তারা কিভাবে অডিটটা করে। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, দিস ইজ নট এভরিবডিজ কাপ অফ টি, এবং এটা একটা আর্ট, আসলে অডিটিং একটা আর্ট। এখন একজন ভালো অডিটর এবং একজন চেকলিস্ট বেস অডিটরের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো, একজন চেকলিস্ট বেস অডিটর সে শুধুমাত্র যে চেকলিস্টটা ফোকাস করে যে আসলে এই চেকলিস্ট অনুযায়ী ফ্যাক্টরির কি আছে কি নাই, বা বায়ারের রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ করে কিনা। বাট একজন ভালো অডিটরের বৈশিষ্ট্য হলো যে সে একটা ফ্যাক্টরিতে ঢোকার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে সে বুঝে যাবে আসলে ফ্যাক্টরির অবস্থানটা কি, বা ওপেনিং মিটিং এ যখন সে প্রত্যেকটা ক্রস ফাংশনাল টিমের সাথে যখন সে কথা বলবে,
তখনই কিছুটা সে আঁচ করতে পারবে যে আসলে ফ্যাক্টরি কি অবস্থা। কারণ অডিট গুলো সাধারণত অ্যানাউন্সড অডিট হতো, তো তাহলে তার মানে কি ফ্যাক্টরি কিন্তু অডিটের জন্য রেডি, কিন্তু তারপরেও কিন্তু তারা বেশ কিছু ফাইন্ডিংস বা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান আমাদেরকে দেওয়া লাগতো। এটা একটা, আমি বলবো যে ডেফিনেটলি এটা একটা আর্ট। কারণ এখানে ক্রস ফাংশনাল টিমের মধ্যে অডিটে দেখা যাচ্ছে সাস্টেনেবিলিটি টিম কাজ করে, কমপ্লায়েন্স টিম কাজ করে, ল্যাবের একটা বিশাল পোর্শন ছিল ইন্ডিটেক্সের জন্য, এবং পাশাপাশি মেনটেনেন্স টিমের একটা ব্যাপার ছিল। তো এই যে জার্নিটা সাস্টেনেবিলিটি, যদি আমি বলি যে সাস্টেনেবিলিটি কি কি এরিয়াতে কাজ করে, এর মধ্যে অ্যাজ এ অডিটর হিসাবে আমাদেরকে যেমন প্রোডাকশনের সাথে কাজ করতে হতো, আমাদের কমপ্লায়েন্স টিমের সাথে কাজ করা লাগতো, মেনটেনেন্স টিমের সাথে কাজ করা লাগতো। এবং আমার এই যে ক্যারিয়ার জার্নিটা, 2 বছরের জার্নিটা, এটা আমাকে একটা বিশাল মাত্রায় কনফিডেন্স লেভেল নিয়ে আসছিল, যে আমার কাছে মনে হয়েছিল যে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ডিফারেন্ট প্রসেস অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লাইক ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, এবং এখানে কি কি কাজ হয়, এখানে মেশিন মানে প্রসেস অপটিমাইজেশন, মেশিন থেকে শুরু করে প্রসেসগুলো আমার জানার সুযোগ হয়েছিল। কারণ আমাদের চেকলিস্টটা এমনভাবে ডিফাইন করা হতো, এমনভাবে সাজানো হয়েছিল যে এই বিষয়গুলা আমাকে জানতেই হবে। এবং বাইরের যে ফোকাস এরিয়াগুলো যেমন ট্রেসেবিলিটি, ট্রান্সপারেন্সি, তারপরে ওয়াটার সেভিং, এনার্জি সেভিং, এই যে বিষয়গুলো নিয়ে তখন আমার একটা বিশাল কাজের অভিজ্ঞতা হয়ে যায়। তো পরবর্তীতে আমি আরেকটা মাল্টিন্যাশনাল ট্রেডিং অফিসে অ্যাজ এ সাস্টেনেবিলিটি ম্যানেজার হিসাবে আমি জবের অফার পাই, এবং সেখানে আমি 2020 সালে জয়েন করি, এবং ওখানে আমি 3.5 বছর কাজ করেছি। এবং সেখানে অ্যাজ এ ট্রেডিং অফিস হিসাবে আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্ট লাইক ইন্ডিটেক্স, প্রাইমার্ক, পিভিএইচ সহ আরও বেশ কিছু ভালো ভালো ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে। এবং আমার সাথে একটা টিম ছিল, এবং আমরা জানি যে টিমের অবজেক্টিভটাই হলো টুগেদার এভরিওয়ানস অ্যাচিভস মোর। তো আমরা আসলে একসাথে কাজ করেছি এবং ক্রস ফাংশনাল টিমের সাথে কাজ করেছি। তো এক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যাড করি যে আমার এই ক্যারিয়ার জার্নিটাকে আরো বেশি ভালোভাবে বেগবান করার জন্য আমি শুধুমাত্র এই বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রির মধ্যে আমি সীমাবদ্ধ থাকি নাই। আমি পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে আমি মাস্টার্স কমপ্লিট করি, এবং পরবর্তীতে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কমপ্লিট করি হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে ফ্রম বুটেক্স। তো এই ক্ষেত্রে আমার সামনে আরো কিছু প্ল্যান রয়েছে, যে আমি আরো কিছু ডিগ্রি নেওয়ার আমার পরিকল্পনা আছে। তো আমার এই যে 3.5 বছরের জার্নিটা, পদ্মার যে জার্নিটা, এখানে আগের কোম্পানিতে যেটা হয়েছে যে আমি অডিট করেছি, আর যখন আমি পদ্মাতে কাজ করতাম তখন আমাকে ফ্যাক্টরিগুলোকে অডিট করার জন্য রেডি করে দেওয়া লাগতো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, প্রি অডিট। এবং এখানে আমাদের একটা গ্লোবাল সাস্টেনেবিলিটি টিম ছিল, এবং এক্ষেত্রে এই টিমের লিড দিত বিভিন্ন কান্ট্রিতে যারা কান্ট্রি ডিরেক্টর লেভেলে আছে। এখানে আমার গ্লোবাল প্রফেশনালদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমি ডিরেক্ট টেক্সটাইল এমন একটা সেক্টর বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এমন একটা মানে বিষয়, যেই বিষয়ে কেউ যদি চায় যে আমি লোকাল এক্সপার্ট হয়ে আমি দেশের জন্য ভালো কিছু করতে চাই, সেটা যেমন করা পসিবল, তেমনি কেউ যদি চায় যে আমি দেশের বাইরে গিয়েও ভালো কিছু করতে চাই ইন্ডাস্ট্রির জন্য, সেটাও করা পসিবল। এখানে ভুরি অনেক কি বলবো যে এক্সাম্পল আছে। যেমন আমি যদি বলি সাস্টেনেবিলিটি ফিল্ডের কথা, তো এক্ষেত্রে আমাদের একটা কন্ট্যুর ব্র্যান্ডস আছে, সেখানে ইউএসএ পার্টে আমাদের এক টেক্সটাইলের বড় ভাই উনি জব করে। তো এরকম দেখাচ্ছে যে দেশের বাইরে কিছু বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি নিয়ে ইউএসএ তে আমাদের বড় ভাইরা আছে, প্লাস হলো রিসেন্টলি কানাডাতে আমাদের ভাইরা আছে। তো দেয়ার আর লটস অফ অপরচুনিটিস। ইভেন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে সরাসরি জব নিয়ে যাওয়ারও কিছু কিছু রেয়ার কেস আমরা দেখতে পাই, যেমন ইউকে যেমন এই সুযোগটা দিচ্ছে। বিশেষ করে নেক্সটে আমাদের কিছু ভাই ব্রাদাররা, আমাদের বুটেক্সের ভাই ব্রাদাররা, তারা সরাসরি জব নিয়ে নেক্সটে মানে ইউকেতে জয়েন করছে আর কি। সো এটা আমি মনে করি যে আমাদের একটা বিশাল একটা অর্জন। এবং তো যে কথা আমি বলছিলাম যে এটার পরবর্তীতে যেটা হলো যে আমি যখন প্রি অডিট গুলা করতাম, তখন আমি ফ্যাক্টরিকে রেডি করার মাধ্যমে আমার কনফিডেন্স লেভেলটা আরো বেশি গ্রো করে। এবং এর মধ্যে থেকেই আমি আবার এখন যেই কোম্পানিতে আছি, কোলাবোরেটিভ সোর্সিং সার্ভিস, সোর্সিং ফর জর্জ আজদা ইউকে, এখানে আমি একটা জবের অফার পাই সাস্টেনেবিলিটি স্পেশালিস্ট হিসাবে। এবং এখানে আমি এখনো কর্মরত আছি, এবং আমি এখানে বাংলাদেশে মোট
14টা সাপ্লায়ার এবং মোর দেন 70 ফ্যাক্টরিজ আমি লুক আফটার করি। পাশাপাশি আমি ইন্ডিয়ার কিছু ফ্যাক্টরিও এখানে লুক আফটার করি। তো বেসিক্যালি এখানে আমার ক্যারিয়ারে আরেকটা অ্যাডিশনাল ভ্যালু এখানে ক্রিয়েট হয়েছে, সেটা হলো যে নট অনলি এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এন্ড সাস্টেনেবিলিটি, আমি এখানে প্রোডাক্ট সাস্টেনেবিলিটি বা কমপ্লায়েন্স নিয়েও কাজ করার সুযোগ পেয়েছি। তো এক্ষেত্রে আমি একটা বলতে চাই যে সাস্টেনেবিলিটিটাকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে এখানে 3টা এরিয়া চলে আসে, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। তো এই 3টা এরিয়াতেই কিন্তু কাজ করার স্কোপ রয়েছে এবং এটা বিশেষ করে সাপ্লায়ার এন্ডে বা ফ্যাক্টরি এন্ডে এই কাজের স্কোপটা আরো বেশি ইন টার্মস অফ ইমপ্লিমেন্টেশন। সো আমি যদি জব অপরচুনিটির কথা বলি, যারা এখানে তোমরা যারা অনুজ আছো, যে যারা নট অনলি এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে বিভিন্ন, আমি মনে করি যে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা এই সাস্টেনেবিলিটি ফিল্ডের জন্য মোর ক্যাপাবল দেন আদার সাবজেক্টস অর আদার ইউনিভার্সিটিস, কারণ এখানে সব মেধাবীরা এখানে পড়াশোনা করে এবং পাশাপাশি এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু টেক্সটাইলের প্রসেসটা সম্পর্কে জানে, মেশিন সম্পর্কে জানে, সাপ্লাই চেইন কিভাবে ম্যানেজ করতে হয়, এই বেসিক নলেজগুলা কিন্তু তার অটোমেটিক্যালি চলে আসে, যেটা হয়তো একটা অন্য ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের এই নলেজটা পেতে পেতে হয়তো কয়েক বছর চলে যেতে পারে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে কেউ যদি চায় যে আমি সাস্টেনেবিলিটিতে আমি আমার ক্যারিয়ার করতে চাই, তাহলে ডেফিনেটলি দিস উইল বি এ ভেরি গুড চয়েস। এবং এখানে আসলে প্যাশন থাকতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে অনেক কিছু বিশেষ ক্ষেত্রে যেমন প্রোডাকশনের ক্ষেত্রে অনেকের একটা একঘেয়েমি চলে আসে, যে একই কাজ আমি রেগুলার করতেছি, একই কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসে। বাট সাস্টেনেবিলিটি এমন একটা বিষয় যে আমরা জানি যে ব্র্যান্ডের নেট জিরো ইমিশন টার্গেট আছে 2040, কারো 2050। তো ডে বাই ডে নতুন রিকোয়ারমেন্ট আসতেছে এবং এই নতুন রিকোয়ারমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে ডেভেলপ করা, স্টাডি করা এবং এই অনুযায়ী আমার ক্যাপাবিলিটি গ্রো করা। সো এটা একটা ডাইনামিক একটা এরিয়া, যে ডাইনামিক এরিয়াতে আমি মনে করি যে যারা একটু চাই যে আমার লাইফে চেঞ্জ দরকার বা আমি একটু ডাইনামিক্সটা পছন্দ করি বা গতানুগতিক কাজ করতে চাই না, আমি চাই যে আমি আমার মতো করে আসলে আমার ডিএনএ বা আমার ফুটপ্রিন্টটা আমি মার্কেটে ক্রিয়েট করতে চাই, তাহলে ডেফিনেটলি আমি মনে করি সাস্টেনেবিলিটি উইল বি দ্য রাইট চয়েস। এবং আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই যে কেউ যদি মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যদি তারা জব মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে, তাহলে দেখা যাচ্ছে যে টপ 10 ক্যাটাগরির মধ্যে সাস্টেনেবিলিটি আছে 1 বা 2 নাম্বার পজিশনে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে আমি যে এখানে বিশেষ করে বুটেক্সের যারা তোমরা ছোট ভাই বোনেরা আছো, তোমরা ডেফিনেটলি এই সেক্টরটাকে তোমরা চয়েস করতে পারো। এখন এখানে তোমরা কোন এরিয়াতে কাজ করতে পারো, এখানে ফ্যাক্টরিতে কাজ করার স্কোপ আছে, এনজিওতে কাজ করার স্কোপ আছে, কনসালটেন্সি ফার্মে কাজ করার স্কোপ আছে, তারপরে বিভিন্ন অডিট কোম্পানিগুলোতে কাজ করার স্কোপ আছে। এর পরবর্তীতে একটা যখন অভিজ্ঞতা হবে, কেউ যদি মনে করো যে না আমি একটা মাল্টিনেশনাল বাইং বা ট্রেডিং বা ব্র্যান্ডে বা রিটেলে কাজ করব, এই জায়গাগুলোতেও কাজ করার স্কোপ আছে আর কি। তো ডেফিনেটলি আমার জন্য আমি মনে করি যে দিস ইজ নট অনলি মাই জব, না এটা আমার একটা প্যাশন হয়ে গেছে। এবং এক্ষেত্রে হিউম্যান রাইটস নিয়েও কিন্তু কাজ করার একটা অভিজ্ঞতা আমার আছে এবং বা কাজ করা যায়। আমি অলরেডি বলছি যে এখানে 3টা এরিয়া ফোকাস, এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। তো এই জায়গা থেকে আমি যেটা ফিল করি যে আমি বাংলাদেশের সিটিজেন হিসাবে আমি যেটা ফিল করি যে আমাদের দেশে এখনো গুড গভর্নেন্সের যথেষ্ট অভাব রয়েছে, যার কারণে আমাদের এখানে বাংলাদেশে অনেক ভেদাভেদ রয়েছে, অনেক বৈষম্য রয়েছে। সো এই জায়গা থেকে কেউ যদি মনে করে যে আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করতে চাই বা আমার এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলা নিয়ে যে কাজ রয়েছে, যেমন জেন্ডার ইকুয়ালিটি, তারপরে এখানে আরো বেশ কিছু এরিয়া রয়েছে যেমন ওয়াটার নিয়ে আছে, তারপরে এনার্জি, তারপরে ওয়েস্ট, তারপরে কোয়ালিটি এডুকেশন। সো এগুলো নিয়ে কেউ যদি আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে চায়, এই ইন্ডাস্ট্রিকে যদি আগাইতে চায় এবং বাংলাদেশে একটা যদি ভালো ফুটপ্রিন্ট তৈরি করতে চায়, ডেফিনেটলি সাস্টেনেবিলিটির কোনো বিকল্প নেই। সো আই এম হ্যাপি যে এই সেক্টরে আমি আসতে পেরেছি এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমার আসার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, বিশেষ করে আমার পরিবার, আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার শিক্ষক এবং আমার ফ্রেন্ড বা আমার সিনিয়র, আমার জুনিয়র, যারাই এখানে আসলে কন্ট্রিবিউশন, সবারই একটা কন্ট্রিবিউশন রয়েছে। এবং আমি লাস্টলি আসলে একটা বলবো যে সাকসেস এই জিনিসটা
এটার কোনো লিমিট নাই, কিন্তু আসলে সাকসেসের সংজ্ঞাটা একজনের কাছে এক এক রকম। এখন আমি যেটা ফিল করি যে আমার ক্যারিয়ারে আমি কত বড় হইলাম, কত পজিশনে গেলাম, এর চাইতে বেশি যেটা প্রয়োজন সেটা একজন ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করা আর কি নিজেকে। যে আমি একজন ভালো মানুষ হব, আমি সমাজের জন্য কিছু করব। তো এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফ থেকেই এই মাইন্ড সেট আপটা তৈরি করতে হবে। তো আমি বেসিক্যালি আমি যখন বুটেক্স ক্যাম্পাসে ছিলাম, আমি বাঁধনের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো আমরা একটা এক্সাম্পল দেই যে ওই সময় কিছু কিছু কাজ মানসিক প্রশান্তি দিত, যে যখন শীতকালে মানুষ যখন আমরা মানে আরামে থাকতেছি, অনেক মানুষ তারা ঠিকভাবে তাদের শীত বস্ত্র পাচ্ছে না। তো এই সময় আমরা যেটা করতাম যে রাত 10টা বা 11টার দিকে আমরা ভ্যান ভাড়া করে আমরা কিছু শীত বস্ত্র বিভিন্ন হোস্টেল থেকে হল থেকে আমরা কালেক্ট করে আবার কিছু কম্বল কিনে আমরা সরাসরি টিম নিয়ে চলে যেতাম সংসদ ভবন এরিয়াগুলোতে, এবং পাশে ওইদিকে যারা আসলে প্রকৃত নিডি তাদের কাছে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করতাম। তো এই যে মানসিক প্রশান্তি বা ব্লাড ডোনেশন, আমি নিজে আমার ব্লাড গ্রুপ এবি পজিটিভ এবং আমি প্রায় 15-16 বার ব্লাড দিচ্ছি, রিসেন্টলিও আমি একবার ব্লাড দিলাম। তো এই যে ব্লাড দিয়ে বা মানুষকে যে হেল্প করার মধ্যে যে প্রশান্তিটা, এটা আসলে আমি মনে করি যে অন্য কিছুতে এর ধরনের প্রশান্তি পাওয়া যায় না। তো বেসিক্যালি আমরা যতই শিল্পপতি হই বা আমরা যতই ক্যারিয়ার ওরিয়েন্টেড যত ভালো কিছুই করি না কেন, আমার মনে হয় যে আমরা যদি একজন ভালো মানুষ না হতে পারি তাহলে আমার সবকিছুই ব্যর্থ। তাই আমি এই মেসেজটা সবার কাছে কনভে করতে চাই যে আমরা যেমন নিজেদের ক্যারিয়ারটাকে করি আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের দেশের ইকোনমির জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো সবাই সবার কাছে সবার সুস্থতা কামনা করে এবং আমার জন্য সবাই যেন আপনার দোয়া করবেন এই কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।